মন খারাপ আমার বোনের? হঠাৎ পুরুষালী ভরাট কণ্ঠে হকচকিয়ে গেল সুরা। পেছনে ফিরে দেখে অন্ত দাঁড়িয়ে আছে, পাশেই ঋতু। দুজনের মধ্যে যে কিছু একটা চলছে বেশ বুঝতে পারে সে। অন্তের কথার প্রত্যুত্তর না করে সুরা মুচকি এসে বলল, যেখানেই চোখ যায় দু কপত কপতিকে দেখতে পাই। এটা কি কোনো রোগ ঋতু আপু? ঋতু এগিয়ে আসে সুরার কাছে, কান আলতো করে মলে দিয়ে বলে, খুব পেকেছিস না পাজি একটা। খিলখিলিয়ে হেসে উঠে সুরা। অন্ত আর ঋতুও তাল মেলানো। ঋতু হাতে রাখা আইসক্রিমের একটা ছোট্ট কোন সুরার দিকে এগিয়ে দিয়ে বলে, নে ধর, খা দেখি। আমার খেতে ইচ্ছা করছে না আপু। এ কি, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? সুরা নাকি আইসক্রিম খেতে ইচ্ছে করছে না। যে আইসক্রিম শীতকালেও খেতে ভুলে না, সে নাকি আইসক্রিম খাবে না। এটা কি নাগরিকরা মেনে নেবে? তুমিও না আপু, আমি মোটেও শীতে আইসক্রিম খাই না। এসব তোমাকে অন্ত ভাই বলেছে তাই না? দাও খাচ্ছি। সুরা ঋতুর হাত থেকে একটা কোন নিয়ে খেতে শুরু করে। ঋতু আর অন্ত দাঁড়িয়ে গল্প করছে, টুকটাক কথা সুরাও বলে। এক পর্যায়ে ঋতুকে আঞ্জুমান বেগম নিচে ডাকলে সে নেমে যায়। সুরা আইসক্রিম খেয়েছে বললে ভুল হবে, মুখে মাখিয়েছে বেশি। অন্ত শব্দ করে হেসে ওঠে সুরার কাণ্ড দেখে। মেয়েটা বাচ্চাই থেকে গেল। বলে, সারা মুখে মাখিয়েছিস? তুই কি বড় হবি না সুরা? পাগলি একটা। সুরা ঠোঁট উল্টায়, বলে, কই মাখিয়েছি? আপনি মিথ্যা বলবেন না তো। আমার আইসক্রিম খাওয়া একদম ক্লিন অ্যান্ড কেয়ারের মতো সুন্দর। অন্ত আবারও হাসে, এগিয়ে এসে সুরার মুখে লেগে থাকা আইসক্রিম হাত দিয়ে মুছে দেয়। নিজের হাত সুরার সামনে ধরে বলে, এটাই তোর ক্লিন অ্যান্ড কেয়ারের মতো সুন্দর, তাই তো? সুরা ফিক করে হেসে দেয়। অন্ত গলায় শব্দ করে হাসে। এসব দেখে দূরে ছাদের দরজায় কাছে দাঁড়িয়ে থাকা এক মানবের রাগে শরীরের শিরা ফুলে ফেপে ওঠে। হনহনিয়ে নেমে যায় ছাদ থেকে। অন্ধকারে তলিয়ে আছে ঘর, দরজা জানালা বন্ধ। দেখে মনে হবে গভীর রাতের অন্ধকারে তলিয়ে গেছে, কিন্তু সবে তো বিকেল। দিনের বেলায় দরজা জানালা বন্ধ করার কারণ বোধগম্য হয় না সুরার। সুরা হাতড়ে হাতড়ে লাইট জ্বালায়। পিয়াস বিছানায় কপালে এক হাত রেখে শুয়ে আছে। কৃত্রিম লাইটের আলো পিয়াসের শুভ্র মুখশ্রীতে পড়লে চোখ মুখ কুচকে নেয় সে। সুরা শান্ত স্বরে বলে, দরজা জানালা সব বন্ধ করে বসে আছেন কেন? মাথা ব্যথা করছে? সুরা এগিয়ে আসে পিয়াসের কাছে। পিয়াসের মাথার কাছে বসে মাথায় হাত রাখে। পিয়াস সুরার হাত সরিয়ে দেয়। এসব এখন নাটক মনে হচ্ছে তার কাছে। সুরা হতভম্ব। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। বলে, কি হয়েছে পিয়াস ভাই? মাথা কি বেশি ব্যথা করছে? আমি চুল টেনে দিই একটু, দেখবেন কমে যাবে। এই ঘর থেকে এখন যা, তোকে আমার সহ্য হচ্ছে না সুরা। সুরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তাকে সহ্য হচ্ছে না মানে? সে কোথায় যাবে তার থেকে মুখ ফিরিয়ে নিলে? কি করেছে সে? সুরা নরম স্বরে বলে, আমি কি করেছি পিয়াস ভাই? আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না দয়া করে। পিয়াস উঠে বসে। পুরুষালী শক্ত হাতে সুরার নমনীয় গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলল, কি করেছিস জানতে চাস? তাহলে শোন, তুই আমাকে ঠকিয়েছিস। আমি কি দিইনি তোকে সুরা? আমার হৃদয়ের রানী করে রেখেছি তোকে, আর তুই কি না আমারই বড় ভাইয়ের সাথে ঢলাঢলি করিস? এই, আমি তোকে বলেছিলাম না অন্তের সাথে কথা বলবি না? বল বলেছিলাম কিনা? ঘৃণা হচ্ছে আমার তোকে। সুরা নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে পিয়াসের দিকে। বলে, এসব কেন বলছেন পিয়াস ভাই? অন্ত ভাই আমার বড় ভাইয়ের মতো। সে আমাকে ছোট বোনের মতো স্নেহ করে। আমাদের ভাই বোনের সম্পর্কে কলঙ্ক দেবেন না পিয়াস ভাই। পিয়াস শব্দ করে হেসে উঠে। পরক্ষণে জল শক্ত করে বলে, ভাই বোন মাই ফুট। আজকের পর থেকে তুই ওই শালা অন্তের সাথে কথা বলবি না। ডাকা তো দূরে থাক, শালার চোখ তুলে নিব আমি আমার জিনিসের দিকে তাকালে। নিজের বড় ভাইকে গালি দিতে লজ্জা করছে না আপনার? ছি! নাগরকে গালি দিচ্ছি বলে কষ্ট হচ্ছে তাই না? তোর শরীরের এত যা। সুরা চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে বলে। পিয়াস ভাই, পিয়াসে মাথা রাগে ক্ষোভে ফেরে যাচ্ছে। সুরাকে অন্তের সাথে দেখে ওর রাগ হয়। আর এখন সুরার চোখ রাঙানি যেন আগুনে ঘি ঢেলে দিল। মুহূর্তেই পিয়াস থাপ্পড় মারে সুরাকে। সুরা বিছানার পাশে বসে থাকায় ছিটকে মেঝেতে পড়ে।
পিয়াস বিছানা থেকে নেমে রাগের বশে সুরার চুলের মুঠি ধরে। ব্যথায় কোকি উঠে কিশোরী। ঘাড় ঘুরিয়ে অবিশ্বাস্য চোখে তাকায় বৈধ স্বামী নামক পুরুষের দিকে। পিয়াস হয়তো নিজের মধ্যে নেই, থাকলে কি পারত তার প্রাণভোমরাকে আঘাত করতে। পিয়াস কোমর থেকে বেল্ট খুলে আঘাত করে সুরাকে। সুরা গুঙ্গিয়ে উঠে, হাত দিয়ে মুখ চেপে ধরে সে। নিজের আত্মচিৎকার কাকে শোনাবে সে? নিজের ইচ্ছায় যে জীবন বেছে নিয়েছে তার নালিশ কাকে বলবে? সুরা অস্ফুট স্বরে আওড়ালো, আব্বাজান দেখে যাও, তোমার রাজকন্যা তার স্বামীর রাজ্যের রানী হতে পারেনি। পিয়াস নিজের রাগ ক্ষোভ উগরে দেয় নরম ওই দেহের উপর। আজ যেন সে পশুতে পরিণত হয়েছে। হাঁপিয়ে ওঠে পিয়াস, দূরে বেল্ট ছুঁড়ে ফেলে চলে যায় ঘর থেকে। আর রেখে যায় শরীরে রক্ত জমাট বাঁধা সুরাকে। সুরা গুঙ্গিয়ে উঠছে, মেঝেতে পড়ে থাকে সে। এটাই কি তাহলে ভালোবাসা? যদি এটাকেই ভালোবাসা বলে তাহলে দরকার নেই তার এই ভালোবাসার। ডুকরে ওঠে সুরা। শরীরে ব্যথার চেয়ে মনের বিষ ব্যথা যে বেশি। গ্রামে ক্লাব ঘরে বসে মদ খাচ্ছে পিয়াস। এক হাতে দেশি মদের গ্লাস আর অন্য হাতে সিগারেট। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে তার। তাহির পূর্ণ দৃষ্টি দেয় পিয়াসের দিকে, বলে, ভাই থাম, আর কত খাবি? এবার তো ওভারলোড হয়ে যাবে। সুরা ভাবি তখন তোকে আর ঘরে ঢুকতে দিবে না। শব্দ করে হেসে ওঠে তাহিল, কাশিম আর জারিফ। পিয়াস গ্লাসটা নিচে রাখে। সুরা নামক মন মস্তিষ্কে দুয়ারে করা নাড়ছে। লহমায় দাঁড়িয়ে যায় সে। ছুটে বেরিয়ে যায় ক্লাব ঘর থেকে। জারিফ ভ্রুকুচকে বলে, কি হলো ব্যাপারটা? কি আর হবে, শালার মনে হয় এখন লাগবে সুরাকে। ওই শালাকে একবার হলেও বিছানায় আনতে, কিন্তু ওই কুত্তার বাচ্চার জন্য সব ভিজতে গেল। ওই শালার সামান্য হাত ধরার নোয়াস আমাকে সবার সামনে মেরেছিল। এমন ডোজ দিয়েছি পিয়াসকে, সব তালগোল পেকে যাবে। শব্দ করে হেসে ওঠে তাহিল। জারিফ আর কাশেম বুঝতে পারে না কি করতে চাইছে তাহিল। পিয়াস কি করবে বুঝতে পারছে না। কিভাবে পারলো সুরাকে আঘাত করতে? নিজেকে খুন করতে ইচ্ছে করছে তার। আজ মাথাটা বেশ ভারী ভারী লাগছে তার। চোখে ঝাপসা দেখছে। কই, বেশি তো খায়নি আজ। পিয়াস নিজের ঘরের দিকে যেতেই একটা হাত আঁকড়ে ধরে তাকে। ঘুরে তাকায় সে। চোখের সামনে ঝাপসা কোন নারীর অবয়ব দেখে বার কয়েক চোখের পলক ফেলে বোঝার চেষ্টা করে তার সামনে কে। মুখে হাসি ফুটে উঠল পিয়াসের। ঘোরের মধ্যে বলে, সুর, আমার সুর, সরি জান, আমাকে মাফ করে দে। আমি মারতে চাইনি তোকে। কি থেকে যে কি হয়ে। আর বলতে পারে না পিয়াস। ঠোঁটে নারীর চিকন আঙ্গুলের চাপ পড়ায় থেমে যায়। লহমায় কোলে তুলে নেয় রমণীটিকে। টলমলো পায়ে ঢুকে পড়ে সামনের এক ঘরে। বিছানায় জ্বরে কাতরাচ্ছে সুরা। কষ্ট হচ্ছে তার, খুব কষ্ট। হঠাৎ পাশের ঘরে কিছু অস্ফুট স্বরের কোঙ্গারের আওয়াজ কানে আসায় ভ্রুকুচকে গেল তার। অনেক কষ্টে মাথা চেপে উঠে বসে সে। সারা শরীরের ব্যথায় কুকড়ে যায়। সুরা বিছানা ছেড়ে নেমে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পাশের ঘরের দিকে চোখ যেতেই থমকে যায় সে। ঘরের দরজা হালকা ভিড়ানো। দরজার ফাঁক দিয়ে অনাকাঙ্ক্ষিত দৃশ্য মস্তিষ্কে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু করে। এটাও কি সম্ভব? লহমায় লুটিয়ে পড়ে কিশোরী। এত বড় আঘাত সহ্য করা কি এতই সহজ? জ্ঞানশূন্য হয়ে পড়ে থাকে সুরা মেঝেতে। হায়, বাবা ভাইয়ের রাজকন্যার বুঝি ঠাঁই হলো না কোথাও। নিষ্প্রাণ নির্জীব হয়ে বসে আছে সুরা। দেখে মনে হচ্ছে জীবন্ত লাশ। বাবার আদরে রাজকন্যা কখনো কি ভেবেছিল নিজের সর্বাঙ্গে কলঙ্ক লিপটে যাবে? ভাবেনি তো। কিছুক্ষণ আগে সে যখন মেঝেতে জ্ঞানহীন হয়ে পড়েছিল তখন অন্ত ছুটে আসে। অন্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ছোট ফুলটাকে কে এইভাবে দুমড়ে মুছে দিয়েছে বুঝতে সময় ব্যয় হয় না তার। নুহাসের সাথে বাইরে আড্ডা দিতে গিয়ে রাত হয়ে যায় অনেক। এখন বাড়ি ফিরে যে এমন ঘটনার সম্মুখীন হতে হবে সে কি ভেবেছিল? সুরাকে পাজা কোলে তুলতে গিয়ে দৃষ্টি যায় আধ ভেজানো দরজা দিকে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে তার। এই অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সম্মুখীন না হলেই হয়তো ভালো হতো। সুরাকে আগে দেখা প্রয়োজন ভেবে কোলে তুলে নেয় সে। সুরাকে নিজের রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সুরার চোখে মুখে পানি ছিটিয়ে দিলেও জ্ঞান ফিরে আসে না। অন্ত ঋতুকে ডেকে আনে। সারা রাত জ্বরে কাতরাতে থাকে সুরা। ঋতু জলপট্টি দেয় আর অন্ত চেয়ে থাকে সুরার শুকনো মুখশ্রীর দিকে। সুরার জ্বর কমে আসলে সকালের দিকে ঋতু রওনা দেয় শহরে যাওয়ার জন্য। ঋতু আর অন্ত শহরের এক ইউনিভার্সিটিতে, কিন্তু আলাদা ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। অন্ত বাড়ি থেকে যাতায়াত করলেও ঋতুর পক্ষে সম্ভব না প্রতিদিন 2 ঘন্টা জার্নি করা।
কলেজের হোস্টেলে থাকে সে। কাল জরুরি কাজে বাড়ি আসলেও সকাল 9টার আগে একটা ক্লাস অ্যাটেন্ড করা প্রয়োজন। ঋতুর মন চায় না সুরাকে এই অবস্থায় রেখে যেতে, কিন্তু কিছু অ্যাসাইনমেন্ট আজকেই জমা দিতে হবে। অন্ত ঋতুকে যেতে বলে। সুরার কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে অন্ত ব্যস্ত কণ্ঠে বলে, সুরা, তুই ঠিক আছিস তো বোন? সুরা কিছু বলে না, ফেল ফেল করে তাকিয়ে থাকে অন্তের দিকে। সুরা উঠতে চাইলে অন্ত উঠে বসতে সাহায্য করে। সুরা হঠাৎ অন্তের বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। এতক্ষণ হয়তো আপন মানুষের সান্নিধ্য খুঁজে চলেছিল কিশোরীর মন, তাই তো আপন মানুষের সান্নিধ্যে ভেঙে চুরমার হয়ে যায় শক্ত খোলস। অন্ত মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বোন, আমাকে বল। আমি না তোর বড় ভাই? আমি সব ঠিক করে দিব। কে মেরেছে তোকে? পিয়াস মেরেছে? বল আমাকে। ছি ছি ছি, এসব কি হচ্ছে তালুকদার বাড়িতে? নষ্টা মেয়ে মানুষ, ছোট ছেলের মাথা খেয়ে মন ভরেনি তোর, বাড়ির বড় ছেলের মাথা খাচ্ছিস? সুরা কিছু বলবে তার আগে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে আঞ্জুমান বেগম বলে ওঠে তিক্ত কথাগুলো। তার সাথে সাথে বাড়ির প্রত্যেকে আসে অন্তের ঘরে। সুরা ছিটকে সরে আসে অন্তের থেকে। ভাই বোনের সম্পর্কে আজ কি কলঙ্ক লেগে যাবে? সবার পেছনে দাঁড়িয়ে আছে পিয়াস। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার। আঞ্জুমান বেগম পল্লব তালুকদারকে উদ্দেশ্য করে বলল, দেখলেন তো, নষ্ট মেয়ে মানুষকে বাড়িতে জায়গা দিলে কি হয়? আমার ছেলের জীবনটা শেষ করে দিয়ে এখন বাড়ির বড় ছেলের পিছনে লেগেছে এই নষ্টা মেয়ে। মুখ সামলে কথা বলো বড় আম্মু। কাকে কি বলছো তুমি? হ্যাঁ, না জেনে শুনে কি বলছো এসব? তুমি কেন বলছো? লহমায় চোয়াল বরাবর কারো শক্ত হাতে খুশিতে কয়েক কদম পিছিয়ে যায় অন্ত। তাকিয়ে দেখে পিয়াস চোয়াল শক্ত করে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তেই পিয়াসের গায়ে থাপ্পড় মারে সুরা। কলা চেপে ধরে ভেজা কণ্ঠে বলে, চরিত্রহীন লম্পট, এই আমাকে ঠকালেন কেন আপনি? যদি ধোকা দেয়ারই ছিল তাহলে ভালোবাসলেন কেন? ঘৃণা করি আমি আপনাকে। সুরা ডুকরে কেঁদে উঠল, বলল, আমাকে নাকি আপনার হৃদয়ের রানী করে রাখবেন? আপনি তো আমাকে আপনার পায়েও ঠাঁই দিলেন না পিয়াস ভাই। পিয়াস কলার থেকে সুরার হাত সরিয়ে দেয়। তাচ্ছিল হেসে বলে, চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, আজ প্রথম দেখলাম। শালি, তোকে কোন দিক দিয়ে অভাবে রেখেছিলাম আমি? আমার বড় ভাইয়ের সাথে নষ্টামি করতে বাদলো না তোর? তোর শরীরের এত জ্বালা আমাকে দিয়ে হয় না তোর? অন্ত এগিয়ে এসে কলার চেপে ধরে পিয়াসে চোয়াল শক্ত করে বলে, খুব আদরের ছোট ভাই তুই আমার। নয়তো সুরাকে যা বললি তার জন্য এখানেই পুঁতে রেখে দিতাম তোকে। পিয়াস অন্তের হাত সরিয়ে দিয়ে বলে, তুই আর তোর সুরা আজ থেকে আমার কাছে মৃত। ঘৃণা করি আমি তোদের দুইজনকে। পরক্ষণে সুরার দিকে তাকিয়ে বলে, তোর মতো জঘন্য কুৎসিত মেয়েকে আমি আর ভালোবাসি না। তোর না আছে রূপ আর না আছে কোনো গুণ। তোকে ঘৃণা করি আমি সুরা। তোর থেকে মুক্তি চাই আমি। আর আজ এই মুহূর্তে সজ্ঞানে আমি তোর থেকে মুক্তি চাইলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে পিয়াসের দিকে। পিয়াস কি একবারও বুঝতে পারলো রাগের বশে কি বলে ফেললো সে? বুঝতে পারলে কি এত কঠিন একটা শব্দ তার কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসতো? সুরা নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে। শরীরের ভার আর বইতে পারে না কিশোরী। ধপ করে বসে পড়ে মেঝেতে। সে কি মরে যাচ্ছে? হয়তো মরে যাচ্ছে সে, নয়তো বুকে আকাশসম ভারী বস্তুর চাপ অনুভব হচ্ছে কেন? মাথা ফাঁকা ফাঁকা লাগছে কেন? তালাক এমন একটা শব্দ যা এক নিমিষেই শেষ করে দেয় সুমধুর সম্পর্ক। একটা প্রাণোচ্ছল মেয়েকে মেঝেতে লুটিয়ে পড়ে সুরা। অন্তর ছুটে আসে ছোট বোনটার কাছে। শুধু কি রক্তের সম্পর্ক থাকলে আপন হয় মানুষ? আত্মার সম্পর্ক বলে তো একটা সম্পর্ক আছে। এই মেয়েটার সাথে যে তার আত্মার সম্পর্ক। অন্তের চোখ ছলছল করে ওঠে। নিস্তেজ কণ্ঠে আওড়ালো, এই পিয়াস ভাই আমার, এটা তুই কি করলি? শুধু কি আমার বোনটা বিনা দোষে শাস্তি পেল, নাকি আমার ভাইটা না বুঝি মরণ যন্ত্রণাকে আহ্বান জানালো? জীবন বড়ই অদ্ভুত। এক জীবনে কত রাগ অভিমান আমাদের। রাগ জিনিসটা পৃথিবীকে ধ্বংস করতেও 2 বার ভাবে না। রাগের বশে যে মানুষ নিজেই নিজের ক্ষতি করে তা হয়তো তাদের কল্পনাতীত। আজ সপ্তাহ পেরিয়েছে সুরা নিজের মা বাবার কাছে আছে। পিয়াস সেদিন তালাক দেওয়ার পরে নিজেই মিজানুর শিকদারের কাছে খবর পাঠায় তারা যেন নিজের মেয়েকেই নিয়ে আসে। আদরের রাজকন্যা করুণ অবস্থা, সারা শরীরে স্বামীর নির্যাতনের চিহ্ন।
প্রাণহীন মেয়ের মুখশ্রী দেখে ডুকরে কেঁদে উঠেন তিনি। নিয়ে আসেন নিজের রাজ্যে তার রাজকন্যাকে, কিন্তু রাজকন্যা শরীরে আনতে পারলেও সে শরীরে প্রাণ নেই। তালাক দেওয়ার 2 দিনের দিন পিয়াস ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। শিক্ষিত সুরাও বুঝি সেই দিন নিজের নামটাও ভুলে যায়। একটা কাগজ আর 3টা শব্দ মেরে ফেলে একটা প্রাণোচ্ছল হাস্যজল মেয়েকে। বাবা মায়ের রাজকন্যাকে, ভাইয়ের কলিজার টুকরোকে। সেদিন মৃত্যু ঘটে সুরার আত্মার। আমাদের দেশে অসংখ্য সুরা আছে যারা মনে প্রাণে নিজের সবটুকু দিয়ে আঁকড়ে ধরতে চায় স্বামীকে, স্বামীর সংসারকে। বিশ্বাস করে নিজের সবকিছু সেই মানুষটাকে সঁপে দেয়, কিন্তু নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো কেড়ে নেয় তাদের বেঁচে থাকার সম্বল। একটা মেয়ে কম স্বপ্ন নিয়ে যায় না শ্বশুরবাড়ি, চোখে তার আকাশসম স্বপ্ন। একটা মেয়ে কি চায়? একটু স্বামী নামক ব্যক্তির ভালোবাসা, শ্বশুরবাড়ির সবার ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে দামি হয়তো ভালোবাসা। তাই তো বাড়ির বউ দিয়ে ভালোবাসতে তাদের এত কার্পণ্যতা। একটা মেয়ে কি কখনো চায় তাকে কেউ ডিভোর্সি বলুক? বরং নিজের সবকিছু বিলিয়ে দিয়েও সে আঁকড়ে ধরতে চায় তার স্বামীকে। শত অন্যায়, শত নির্যাতন, শত অবহেলা মেনে নিয়েও সে পড়ে থাকে স্বামীর কাছে একটু ভালোবাসা পাবার আশায়। কিন্তু সেই মেয়েই কোনো বাবার রাজকন্যা, বাবার রাজ্যের একমাত্র রাজরানী সে, কিন্তু সেই রাজকন্যা স্বামীর কাছে পড়ে থাকে ভিখারিনী হয়ে। তাও বুঝি তার শূন্য আঁচল ভালোবাসা দিয়ে পূর্ণ হয় না। হায় রে মেয়ে, তোমার ভালো থাকা মন্দ থাকা তোমার শখের পুরুষের হাতে। কোনো মেয়েই চায় না স্বামীর সংসার ছাড়তে। একবার বিশ্বাস ভাঙলে কি আবার বিশ্বাস করা সম্ভব? ডিভোর্সি হওয়া পাপ বা অন্যায় না, কিন্তু এই সমাজের মানুষগুলোর কাছে হয়তো ডিভোর্সি মেয়েদের জায়গা হয় না। তাদের কটূক্তি, তিক্ত কথা, তাকে দেখার দৃষ্টি মেয়েটিকে ভাবতে বাধ্য করে সে ডিভোর্সি। আমাদের আশেপাশে অনেক ডিভোর্সি মেয়ে আছে। আমরা কি একবারও তার মনের খবর জানতে চেয়েছি কখনো? জেনে দেখো, ভেতরে ভেতরে মরে গেছে সে, শুধু বেঁচে আছে তার অর্ধগলিত শরীর। গধূলি লগ্ন, দিঘির সিঁড়িতে বসে নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে সুরা পশ্চিম আকাশে। পৃথিবী কত নিষ্ঠুর, যে পৃথিবীতে নিজের আলোয় আলোকিত করে রাখে তাকে দিন শেষে ফিরে যেতে হয়। এই নিষ্ঠুর পৃথিবী তাকে ঠাঁই দেয় না। স্বার্থপর পৃথিবীর মানুষগুলোকে নিজের সর্বস্ব দেওয়ার পরেও দিন শেষে একাকিত্ব বরণ করে নিতেই হয়। তাচ্ছিল্য হাসে সুরা, সে হাসিতে প্রাণ নেই। সুরা, তুই এখানে? সুরা পেছনে ঘাড় ঘুরিয়ে দেখে মণি দাঁড়িয়ে আছে। সুরা কিছু বলে না, সামনে তাকায়। মণি হাতের হাড়ি পাতিল গুলো শেষ সিঁড়িতে রেখে সুরার পাশে বসে। সুরার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে? মন খারাপ? ভর সন্ধ্যাবেলা এখানে বসে আছিস কেন? অন্ধকার নামলো বলে। কই, কিছু হয়নি তো। তুই কবে এসছিস? আজ দুপুরে যা হয়েছে ভুলে যা সুরা, তুই আবার আগের মতো হয়ে যা। তোকে এমন মনমরা দেখতে আমার একদম ভালো লাগে না সুরা। প্রিয়াটা থাকলে সে তোকে ঠিক হাসি খুশি রাখতো। প্রিয়া তার স্বপ্ন পূরণ করতে পারলো না, সে খুশি না। কেন জানিস? তুই চান্স পাসনি তাই। আর আমাকে জোর করে তো বিয়ে দিয়ে দিল। তুই আবার পরীক্ষা দে, আমার বিশ্বাস তুই পারবি। আর সম্ভব না বনি, তোদের সুরার সাথে সাথে স্বপ্নও মরে গেছে। এখন এই সুরার শরীর বেঁচে থাকলেও সে মৃত। মনি কিছু বলবে তার আগে পেছন থেকে মনির মা মতিবানু বলে উঠল, হায় হায় রে মনে, তোর কি কাণ্ডজ্ঞান হইব না কোনোদিন? তালকানা মাইয়ার লগে বইয়া আসস কে? ওট ওট কইতাছি। সুরা আর মনি উঠে দাঁড়ায়। মতিবানু সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সুরার এক হাত শক্ত করে ধরে বলে, ওই সরি, ওর লগে কি কইতাছিলি তুই? আমার মাইয়াটা নতুন বিয়াতা, ঘর কেমনে ভাঙ্গল লাগে হেডাই কইতাছিলি? সুরা মাথা নিচু করে বলে, তুমি ভুল বুঝছো মামি, আমি ওকে এসব বলবো কেন? হ্যাঁ মা, সুরা তো। তুই চুপ থাক। তালকা মাইয়ার লগে ঢলাঢলি করস কে? এইসব মাইয়া অলক্ষী, অপয়া হয়, জানোস না? ওই তোর মা কিছু শিখাই নাই? জানোস না তালাকের পর বাড়িতেই থাকুন লাগে? যেমন মা তেমন মাইয়া। সুরা রাগান্বিত চোখে তাকায় মতিবানুর দিকে, শক্ত কণ্ঠে বলে, আমাকে যা বলার বলো মামি, আমার মাকে কিছু বলবে না। ওই তুই কারে চোখ দেখাস? তালাক হওয়া মাইয়া তুই, মুখে কালে লাগাইছস, তাও তোর তেজ কমে নাই? নিজের ইচ্ছাই তো পলায়ে গেছিলি। ভালো মাইয়া হইলে কি এসব করতি? বাসুরের লাগেও নাকি নষ্টামি করছস? নষ্টা মেয়ে মানুষ, তোরে তো আমি
মতিবানও নিচে বসে সিঁড়িতে থাকা পাতিলের তলায় কালি হাতে মেখে নেয়। দাঁড়িয়ে সুরার মুখে কালি লেপটে দেয়। মনি হাত দিয়ে মুখ চেপে ধরে। সুরা চকিতে তাকায়। সে ভাবেনি তিনি এমনটা করবেন। সুরা ফুঁপে ওঠে, দৌড়ে চলে যায় বাড়ির দিকে। কলঙ্কিনী এই মুখ আর দেখাবে না কাউকে। নিষ্ঠুর পৃথিবীতে বুঝি ঠাঁই হয় না ডিভোর্সি মেয়েদের। আচ্ছা, তারা কি ইচ্ছে করে নিজের গায়ে ডিভোর্সি তকমা লাগিয়ে নেয়, নাকি এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো লাগিয়ে দেয়? দোষ না করেও এই পৃথিবীর মানুষগুলো তাদের শাস্তি দেয়। হয়তো তখন প্রকৃতির বড্ড মায়া হয় এই অসহায় মেয়েদের উপর। তাই তো তারা লুকিয়ে নিতে চায় স্বার্থপর পৃথিবীর থেকে। সুরাকে মুখে কালি মেখে বাড়ির ভেতর ঢুকতে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে আসে মীরা। নিহারিকা শিকদার নামাজ পড়তে গেছেন ঘরে। বাড়িতে এখন কেউ নেই। নুহাস আর মিজানুর শিকদার গেছেন মসজিদে। সুরা দৌড়ে নিজের ঘরে যায়, শব্দ করে দরজা বন্ধ করে। মীরার বুক ধক করে উঠল। এই সময়ে সুরা দরজা বন্ধ করলো কেন? সে ছুটে যায় সুরার ঘরের দিকে। মেঝেতে পানি পড়ে থাকা খেয়াল করে না রমণী। পা পিছলে পড়ে যায় মেঝেতে। পেটে আঘাত পেয়ে চিৎকার করে ওঠে, হাম্মা গো। 8 মাসের ভরা পেট নিয়ে কাতরাতে থাকে মীরা। আজ বুঝি সব হারালো সে, তার সুর পাখি আর তার সন্তানকে হারিয়ে ফেলবে সে। ডুকরে কেঁদে উঠে মীরা। অসহনীয় যন্ত্রণায় ছটফট করে। নিজের জন্য ভাবে না, তাকে যে তার সুর পাখিকে বাঁচাতেই হবে। ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয়। চিৎকার করে নিহারিকা শিকদারকে ডাকতে থাকে। নিহারিকা শিকদার ছুটে আসেন। মীরাকে এই অবস্থায় দেখে আটকে ওঠেন তিনি। মীরা ব্লাড যেতে শুরু করেছে। তিনি মীরার মাথা নিজের কোলে নিয়ে বলেন, মা, কি করে পড়লি? আল্লাহ সহায় হন। আমি কি করব? নুহাসকে খবর দিতে হবে। তোর কিছু হবে না সোনা, হসপিটালে নিয়ে যাব তোকে। আম্মা, সুর সুর ঘরে আম্মা, ওকে বাঁচান আম্মা, আমাকে উঠান, ও কিছু করে ফেলবে আম্মা, দয়া করে আপনার ছেলেকে ফোন দেন। নিহারিকা শিকদারের বুক কেঁপে উঠল অজানা ভয়ে। তিনি মীরাকে ধরে দেয়ালে হেলান দিয়ে বসিয়ে দেন। ছুটে যান মেয়ের কাছে। দরজা বন্ধ দেখে মুখে আঁচল গুজে ফুপিয়ে ওঠেন। দরজা ধাক্কা দেন। দরজা বন্ধ। হয়তো আজ নিজের অভিশপ্ত জীবন থেকে মুক্তি চায় কিশোরী। সুরা সিলিংয়ের সাথে ওড়না বাঁধে। এক দৃষ্টি তাকিয়ে থাকে বাঁধা ওড়নার দিকে। বাইরে মা, বাবা আর ভাই ডাকছে তাকে। আর কখনো হয়তো বাবার মুখে শুনতে পাবে না হাম্মা চান, মায়ের মুখে শুনতে পাবে না আমার মা। ভাই হয়তো আহ্লাদে শুয়ে বলবে না আমার পুতুল সোনা। ভাবি নামক বড় বোনের কাছে আবদারের ছুরি নিয়ে বসা হবে না। কুচুপুকেও দেখা হবে না। একটা কলঙ্ক এভাবেই হয়তো শেষ করে দেয় সুরার মতো মেয়েদের, যারা বাঁচতে চায় কিন্তু নিষ্ঠুর পৃথিবী কেড়ে নেয় বাঁচার উপায়। সুরার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে আওড়ালো, ওরা আমায় বাঁচতে দিল না আম্মা, ওরা তোমার মেয়েকে বাঁচতে দিল না। আব্বাজান আমার জন্য আর মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আব্বাজানের নিচু মাথা আমাকে বড্ড কষ্ট দেয়। ও আল্লাহ, আপনি আমায় ক্ষমা করে দেবেন তো? আমায় ফেলে দিয়েন না। মাটিকে বলেন আমাকে যেন একটু ঠাঁই দেয় তার বুকে। আমার আম্মার মতো সেও যেন আমাকে আগলে নেয়। এই নিষ্ঠুর পৃথিবী আমাকে কলঙ্কে কলঙ্কিত করলো। বিশ্বাস করে যার হাত ধরলাম, পরিবারকে ছেড়ে যাকে আপন করলাম, আজ সেই মানুষটা আমাকে কলঙ্ক দিল। আমার চোখের সামনে অন্য নারীর সাথে তার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য আমি সহ্য করতে পারি না। বিশ্বাস ভেঙে আমাকে অতল সাগরে ডুবিয়ে দিল। আমি মরতে চাইনি, আমি চাইনি মরতে। নকড়ে উঠে সুরা ওনায় ফাঁস গলায় দিয়ে পায়ের নিচে চেয়ার ঠেলে ফেলে দেয়। থমকে যায় পৃথিবী। কেঁদে ওঠে প্রকৃতি। আবার কোনো মায়ের বুক বুঝি খালি হলো। অবুঝ মেয়ে বুঝল না যে নিষ্ঠুর পৃথিবী তার না হলেও মা বাবা তার ছিল। যারা তাকে আগলে রাখলেও তাদের কথা কি ভাবা উচিত ছিল না? কিন্তু আমরা একবারও কি ভাবি না। তাদের কষ্টের কথা সন্তান ভাবলেই স্বার্থপরের মতো আত্মহত্যার পথ বেছে নিত না। তারা স্বার্থপর পৃথিবী থেকে মুক্তি পেতে নিজেও স্বার্থপরের তকমা গায়ে লেপটে নেয়। তাই হয়তো প্রকৃতি তাদের ঘৃণা করে, ঠাঁই দেয় না তার বুকে। আত্মহত্যা একমাত্র মুক্তির পথ না। এক জীবনে লড়াই করে বেঁচে থাকতে কয়জন পারে? আমাদের উচিত নিজেকে ভালোবাসা, তবেই না আমরা আত্মহত্যার পথ থেকে সরে আসব। একটা কথা মনে প্রাণে বিশ্বাস করা, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। নুহাস আর মিজানুর শিকদার দরজা ভেঙে ঘরে ঢুকে অর্ধমৃত সুরাকে গিয়ে ধরেন। নুহাস নামায় বোনকে। সুরা প্রায় জ্ঞান শূন্য। মেয়েকে কোলে তুলে নেয় এক অভাগা বাবা। প্রকৃতি কেঁদে উঠে এই দৃশ্যে। আহ, কি নিদারুণ যন্ত্রণা!
বাবা রাজকন্যা আজ আবার বাবার কোলে উঠেছে, কিন্তু পার্থক্য এটাই, আজ রাজকন্যা আবদার করে বলেনি আমার কোলে নাও আব্বা চান। সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মীরা আসুরাকে। মিজানুর শিকদার চোখ বন্ধ করে বসে আছেন হসপিটাল করিডোরের চেয়ারে। নুহাস মাকে বুকে আগলে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। মীরা ভালো থাকলেও বাচ্চাকে বাঁচানো যায়নি। 8 মাসের বাচ্চা প্রিমেচিওর হলেও ডাক্তার জানায় মীরাকে হসপিটালে আনতে দেরি হয়েছে। সুরা এখনো বিপদমুক্ত না, জ্ঞান ফিরেনি তার। মীরাকে কেবিনে দেওয়া হলে সবাই মীরার কেবিনে যায়। নুহাসের কোলে এক নিষ্প্রাণ নিষ্পাপ বাচ্চা তুলে দেয় নার্স। নিহারিকা শিকদার নাতিকে দেখে ফুপিয়ে ওঠেন। শখের জিনিসগুলো বুঝি বেশি দিন থাকে না। হয়তো বাচ্চাটাও বুঝেছিল এই পৃথিবী নিষ্ঠুর, তাই হয়তো চোখ মিলে একবারও দেখেনি সে। অভিমান নিয়ে চলে গেছে। আধ ঘন্টা পর মীরা পিটপিট করে তাকায়। নিজের পাশে শ্বশুর শাশুড়ি আর প্রিয় স্বামীর কোলে সদ্য জন্ম নেওয়া জান্নাতের ফুলকে দেখে। নুহাস বলে, ছেলেকে দেখাবে না মীরা? সুর কেমন আছে? নিহারিকা শিকদার আর পারেন না সহ্য করতে, বিলাপ করে কাঁদেন তিনি। মীরা বিচলিত হয়ে পড়ে, ব্যস্ত কণ্ঠে বলে, সুর পাখি কেমন আছে? আম্মা কাঁদছে কেন? ওকে দেখতে চাই আমি। পুতুলকে ডাক্তার অবজারভেশনে রেখেছে মীরা, কাউকে ঢুকতে দিচ্ছে না সেখানে। নিজের ছেলেকে দেখবে না তুমি? তাকে যে তার ঘরে রেখে আসতে হবে। মীরা ছোড়াছোড়া চোখে তাকালো। উঠতে চাইলে নিহারিকা শিকদার মীরাকে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসায়। মীরার কোলে ছেলেকে দিলে মীরা বুকে শক্ত করে জড়িয়ে ধরে ছেলেকে। তার ভেতরেই তো ভালো ছিল এই প্রাণটা। পৃথিবীতে কি পারত না তাকে একটু জায়গা দিতে? সে 8 মাস নিজের অস্তিত্বের সাথে বড় করতে পারলে পৃথিবী কেন দূরে ঠেলে দিল এই ছোট্ট প্রাণটাকে? ছেলের সারা মুখে স্নেহের পরশ এঁকে দেয় এক অভাগী মা। শান্ত স্বরে বলে, আমার ছেলেকে সুর পাখি না দেখা পর্যন্ত কোথাও রেখে আসতে দিব না আমি। সুর দেখবে না? ওর কুচুপুকে ও দেখবে, দেখতেই হবে। এক কিশোরীর আত্মচিৎকার হাহাকারে ভারী হয়ে উঠেছে সদর হাসপাতালের পরিবেশ। মাঝে মাঝে কিছু মানুষ উঁকি দিয়ে দেখছে কিশোরী মেয়ের বিষাদময় মুখশ্রী। সুরার জ্ঞান ফিরেছে মিনিট 15। এখানকার ডাক্তার পরিচিত হওয়ায় ঢুকতে দেয় কেবিনে। নুহাস সুরার কোলে তুলে দেয় তার কুচুবুকে। নিস্তেজ সুরা তাকায় বাচ্চাটার দিকে, নিজেকে দোষী ভাবে সে। তাকে বাঁচাতে গিয়েই তো এই নিষ্পাপ শিশুকে বিসর্জন দেয় এক মা। কি করে সবার সামনে দাঁড়াবে সে? মুখে আগলে নিয়ে চিৎকার করে কেঁদে ওঠে সুরা। গলার ব্যথায় বিষিয়ে ওঠে শরীর। তার হাহাকারে বুক ভারী হয়ে হসপিটালের প্রত্যেকটা মানুষের। সুরা বিড়বিড়িয়ে অস্পষ্ট স্বরে বলে, আমার জন্য তুই পৃথিবীর মুখ দেখাতে পারলি না। ফুপি খুব খারাপ, তাই না সোনা? ফুপিকে কখনো মাফ করবি না, কথাতে মাফ করবি না কখনো। তোর খুনি আমি তোকে খুন করেছি, মাফ করবি না কখনো। ফুপি তোকে খুব ভালোবাসে সোনা, খুব ভালোবাসে। সুরার থেকে নুহাস ছেলেকে নিতে চাইলে সে দেয় না। পাগলামি শুরু করে। গলার স্বর ভেঙে গেছে তার। গলার ব্যথায় কোকিয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে নুহাস ডাক্তার ডাকে। সুরাকে ঘুমের ইঞ্জেকশন দিলে সে ঘুমিয়ে পড়ে। নুহাস আর মিজানুর শিকদার চলে যায় জান্নাতের ফুলকে তার আসল বাগিচায় রেখে আসতে। সেটাই তো তার আসল ঠিকানা। মাঝে কেটে গেছে 3 দিন। সুরা আগেছে আরো চুপচাপ হয়ে গেছে। আজ হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছে সুরা আর মীরাকে। সুরার ঘরে বিছানায় লেপ্টে শুয়ে আছে সুরা, চোখ তার সিলিং এর দিকে। পাশে বসে আছে মিজানুর শিকদার, নিহারিকা শিকদার আর নুহাস। মিজানুর শিকদার মেয়েকে উঠিয়ে বসিয়ে বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। এখন বুঝি বাবার বুকটা শান্তিতে ভরে গেল। বাবার কি কখনো নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে? নাকি সন্তান কখনো বাবাকে বলে, আমি তোমাকে ভালোবাসি বাবা? একে অপরের উপর এই নিশ্চুপ নীরব ভালোবাসার গভীরতা অনেক বেশি হলেও আমরা বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি না। আর না বাবা পারে। মিজানুর শিকদার মেয়ের হাত ধরে ভেজা কণ্ঠে বলেন, আম্মাজান, আপনি কি জানেন এই পৃথিবীতে আপনার বাবার একটা রাজ্য আছে, আর সেই রাজ্যের রাজকন্যা আপনি। আমার আম্মা আমার গর্ব। আপনি হয়তো ভাবছেন কারো রাজ্যের রানী আপনি হতে পারেননি, কিন্তু আপনি এটা কখনো ভাবছেন না জন্মের পর থেকে আপনি আপনার বাবার রাজকন্যার কি কখনো রানী হয়? যে আমি আপনার নিস্তেজ শরীর ভার বইতে পারি না, সেই আমি আপনার নিষ্প্রাণ শরীরের ভার বইব কিভাবে? নিহারিকা শিকদার মেয়েকে নিজের কোলে শুইয়ে দেয়। মায়ের কোলে সুরা শান্তি চোখ বুঝে
ফুপিয়ে উঠে সে। নিহারিকা শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার মা তো সাহসী। আমার মা কিভাবে পারলো আমাদের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের মুক্তির পথ খুঁজে নিতে? ও মা, এবার থেকে যদি নিজেকে শেষ করার কথা মনে আনো আমাকে বলো, আমিও তোমার সাথে যাব সোনা। আমার ছোট্ট মেয়েকে আমি কিভাবে পারবো ওই মাটির অন্ধকার ঘরে রেখে আসতে? আমিও যাব আমার মাকে আমার বুকে লুকিয়ে রাখতে। আমায় নেবা তো আম্মা?